হ্যালো, এইচএসসি 2024। আজকে তোমরা সবাই একটা নিউজ দেখছো যে তোমাদের সামনের 11 তারিখ এবং যারা সায়েন্সের আছে তাদের 12 তারিখ থেকে পরীক্ষা। এই সময়টাতে তোমাদের এখন হাতে সময় আছে মাত্র 1 মাস বা তার থেকেও কিছুদিন কম। এই যে অল্প সময়ের মধ্যে যতটুকু পারো তোমরা নিজেদের পড়াটাকে গুছিয়ে নাও। এখন তোমরা অনেকেই ট্রাই করতে পারো যে আমাদের অটো পাস চাই, অনেক এর পক্ষে থাকবে, অনেকের বিপক্ষে থাকবে। আমি হয়তো বা এটার পক্ষেই থাকবো যে আসলে পরীক্ষাটা না নিয়ে অটো পাস দিতেই পারতো, ঠিক আছে, কারণ তোমাদের এখন টাইম নাই। এখন যদি পরীক্ষা হয়, অ্যাডমিশন কবে হবে সেটারও ঠিক ঠিকানা নাই, অনেকটা পিছায় যাবে। তো যাই হোক, যেহেতু তারা ভালো মনে করছে যে একটা পরীক্ষা নেওয়া দরকার, সুতরাং পরীক্ষা হোক আর পরীক্ষা না হোক তোমাদের তো পড়তেই হবে, হোক সেটা বোর্ড পরীক্ষার জন্য, হোক সেটা অ্যাডমিশন পরীক্ষার জন্য। তো আমরা যদি দেখি যে সামনে পরীক্ষা হবে, সেই অনুপাতে তোমাদের পড়াটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। এটার জন্য আমি একটা আলাদা করে রোড ম্যাপ বানাই দিব, কিভাবে পড়লে তোমাদের জন্য সুবিধা হবে এখন। আর বাকি ক্ষেত্রে যে কথাটা বলতেছি, যে এখন পড়াটাকে তোমাদের গুছাই নিতে হবে। যেমন ধরো তুমি বায়োলজি নিয়ে পড়তেছো, এই বায়োলজিতে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোকে তুমি সুন্দর করে সাজাও। শর্ট অধ্যায়গুলো যেখান থেকে অবশ্যই সৃজনশীল আসবে, সেই অধ্যায়গুলোকে আগে সৃজনশীল গুলোকে সলভ করে ফেলো, এরপর তুমি এমসিকিউ করতে পারো। সেই উদ্দেশ্যে আমরা আজকে একটা খুব সোজা অধ্যায় যেটা নিয়ে আমরা একটু সৃজনশীল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের আজকে টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায়টা নিয়ে। ঠিক আছে, এটা আমরা ওয়ান শট সিকিউ স্টাইলে পড়বো। তো দেখো, আমি যদি তোমাকে প্রথম বলি যে এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসার মতো জায়গা মাত্র 3টা। একটা হচ্ছে কি প্রশ্ন আসার মতো জায়গায় 1 নাম্বার যদি আমরা বসি, সিকিউ প্রশ্ন কোথা থেকে আসবে, একটা যে ভাজক কোষ এর প্রকারভেদ। 2 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি ভাস্কুলার বান্ডল। এবং 3 নাম্বার যে প্রশ্নটা আসার সম্ভাবনা, সেটা হচ্ছে কি মূল ও কাণ্ডের অন্তর্গঠন। এই অংশটা থেকে প্রশ্ন আসার এই 3টা থেকে। তবে 2 এবং 3 নাম্বারটা আমার বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এই পড়াটাকে বোর্ড স্টাইলে না পড়ে আমরা এই জিনিসটাকে টাইপ ভিত্তিক সাজাইছি। যেই 3টা টাইপ লিখলাম, সেই 3টা টাইপকে আমরা 4টা সৃজনশীলের টাইপে ভাগ করছি। ঠিক আছে, যে ধরো টাইপ 1 এ আমাদের কি আছে, টাইপ 1 এ আছে ভাজক টিস্যু এবং তার প্রকারভেদ নিয়ে। টাইপ 2 তে আছে ভাস্কুলার বান্ডল নিয়ে। টাইপ 3 তে ভাস্কুলার বান্ডল প্লাস ভাজক টিস্যু মিলায় প্রশ্ন এবং মূল কাণ্ডের অন্তর্গঠন, প্লাস 4 নাম্বারটা মূল ও কাণ্ডের অন্তর্গঠনের ফুল সিস্টেম। এখন দেখো, আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, ভাজক টিস্যু থেকে কিভাবে প্রশ্ন আসে। শুধুমাত্র ভাজক টিস্যুর প্রকারভেদ, এটা একসাথেই আসতে পারে, অথবা তোমার এরকম ভাবে আসতে পারে যে প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্যাটাগরি ভিত্তিক ভাগ করা। কারণ ধরো আমরা একটা উদ্দীপক দিলাম, এটা একটা নমুনা উদ্দীপক তোমাদের জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, এরপরে আমরা বোর্ড সলভ করব। প্রত্যেকটা টাইপ পড়ানোর পরে আমরা বোর্ড সলভ করব। দেখো বলছে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে এক প্রকার টিস্যু উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা রাখে, আর এসব টিস্যু থেকে আরেক ধরনের টিস্যুর উৎপত্তি ঘটে। তার মানে দেখো, এখানে বুঝতে হবে তোমাকে যে একটা টিস্যু আছে যারা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ এদের কোষ বিভাজন হয়। এদের কি ঘটে, কোষ বিভাজন হয়। আর যাদের কোষ বিভাজন হয় তাদেরকে আমরা কি বলি, ভাজক। আমরা এটাকে কি বলি, ভাজক টিস্যু বা ভাজক কোষ। ঠিক আছে, আর ভাজক কোষ বিভাজিত হওয়ার পরে আমাদের কি হয়, আমাদের কি বলে তোমার বিভাজন ক্ষমতা নষ্ট হয়ে যায় কোষের, তখন সেখানে থেকে যে টিস্যু সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি স্থায়ী টিস্যু। তবে এখানে একটু ভালো করে মনে রাখবা, এখানে যে প্রশ্ন লেখা আছে টিস্যু না বলে টিস্যু তন্ত্র বলতো, তাহলে আমরা কিন্তু ভাস্কুলার বান্ডলের কথা বলবো। ঠিক আছে, কারণ ভাজক টিস্যু থেকেই জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর সৃষ্টি হয়। ভাস্কুলার টিস্যু তন্ত্র বললে আমরা বলবো কি ভাস্কুলার বান্ডল। যদি শুধু টিস্যু বলে তাহলে সেটাকে বলবো আমরা স্থায়ী টিস্যু। তাহলে আমরা বলতে পারি এখানে এ হচ্ছে আমাদের ভাজক টিস্যু আর বি হচ্ছে আমাদের কি স্থায়ী টিস্যু। এখন ধরো প্রশ্ন আছে এ এর শ্রেণীবিন্যাস আলোচনা করো, অর্থাৎ তোমাকে বলছে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। এখন ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাসটা যখন তোমাকে এইভাবে বলবে, একদম বক্স আকারে দেখাবা যে ভাজক টিস্যুর, দেখো আমরা চলে আসি পড়ায়, ভাজক টিস্যুর প্রকারভেদ। দেখো ভাজক টিস্যুকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি।
প্রথমে যদি আমরা দেখি ভাজক টিস্যু, এটাকে আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করি। কয়টা ক্যাটাগরিতে ভাগ করি? চারটা। এক নাম্বার যে ক্যাটাগরিটা আছে আমরা এইভাবে একটু লিখে রাখি। এক নাম্বার ক্যাটাগরিটা হচ্ছে কি উৎপত্তি অনুসারে, কি উৎপত্তি অনুসারে। মনে রাখতে হবে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? তিন প্রকার। এক, এটা হচ্ছে প্রারম্ভিক। প্রারম্ভিক। দুই নাম্বার হচ্ছে প্রাইমারি এবং তিন নাম্বার হলো সেকেন্ডারি। তাহলে এইটা হলো আমাদের উৎপত্তি অনুসারে তিন প্রকার, প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু এবং কি সেকেন্ডারি ভাজক টিস্যু। এক্ষেত্রে আমাদের ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই। এবার আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে কি অবস্থান অনুসারে। কি অনুসারে? অবস্থান অনুসারে। অবস্থান অনুসারেও কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার শীর্ষস্থ ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু। দুই নাম্বার পার্শ্বীয়, পার্শ্বীয় ভাজক টিস্যু এবং তিন নাম্বার ইন্টারক্যালারি, ইন্টারক্যালারি অথবা যেটাকে আমরা কি বলতে পারি নিবেশিত ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু। এবার দেখো আমাদের এটা গেল কি অনুসারে? অবস্থান অনুসারে। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে আমাদের কি কোষ বিভাজন অনুসারে। কি অনুসারে? কোষ বিভাজন অনুসারে। কি অনুসারে? কোষ বিভাজন। কোষ বিভাজন অনুসারেও তিন প্রকার। এক নাম্বার হচ্ছে আমাদের কি মাস ভাজক টিস্যু, মাস ভাজক টিস্যু। দুই নাম্বার হচ্ছে আমাদের কি প্লেট ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু এবং তিন নাম্বার হচ্ছে রিব ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। ঠিক আছে, এবার যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের কি অনুসারে? ধরে রাখে এটাকে বলতেছি আমরা কাজ অনুসারে। কি অনুসারে? কাজ অনুসারে। কাজ অনুসারে এটাও তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বারে যদি আমরা বসি সেটা কি প্রথমে আছে আমাদের এপিডার্মাল বা প্রোটোডার্ম, প্রোটোডার্ম যারা ত্বক তৈরি করে। দুই নাম্বার হচ্ছে আমাদের কি আমাদের গ্রাউন্ড, গ্রাউন্ড ভাজক টিস্যু এবং তিন নাম্বার হচ্ছে আমাদের ভাস্কুলার, ভাস্কুলার বা যেটাকে আমরা কি বলবো প্রোক্যাম্বিয়াম, ভাস্কুলার বা প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম। তাহলে আমরা কি বললাম যে আমাদের এটা হচ্ছে কয়ভাবে চারটা ক্যাটাগরিতে ভাগ করছি। কয়টা ক্যাটাগরিতে ভাগ করছি? চারটা ক্যাটাগরিতে ভাগ করছি। কাজ অনুসারে তিন প্রকার, কোষ বিভাজন অনুসারে তিন প্রকার, আমাদের অবস্থান অনুসারে তিন প্রকার, উৎপত্তি অনুসারে তিন প্রকার। যদি কখনো ভাজক টিস্যুর প্রকার ভেদ আসে তাহলে অবশ্যই এইভাবেই লিখবা। আর যখন তোমাকে প্রশ্ন দেখো, যখন তোমাকে বলবে এরকম উৎপত্তি অনুসারে এর শ্রেণীবিন্যাস আলোচনা করো, তখন তোমাকে প্রত্যেকটা একটু বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। ওটা আমরা পরে আসতেছি। আমাদের দুই নম্বর প্রশ্নটা দেখো, লেখা আছে বি টিস্যুর শ্রেণীবিন্যাস আলোচনা করা। বি হচ্ছে কি স্থায়ী টিস্যু। কারণ স্থায়ী টিস্যু যদি শ্রেণীবিন্যাস বলি, দেখো লেখা আছে, আমরা একটা নতুন পেজ সেট করি। স্থায়ী টিস্যু অর্থাৎ স্থায়ী টিস্যুর প্রকারভেদ, স্থায়ী টিস্যুর প্রকারভেদ। স্থায়ী টিস্যুর প্রকারভেদ যদি আমরা আলোচনা করি তাহলে এটা আমাদের এইভাবে সেম রেখাচিত্রের মাধ্যমে দেখাবো যে স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যুকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। তিনটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয়? তিনটা ভাগে ভাগ করা হয়। ধরো আমরা এখানে তিনটা ভাগ করলাম। প্রথমে আসি আমাদের সরল টিস্যু, সরল টিস্যু অর্থাৎ যেই টিস্যুর কোষগুলা আকার আকৃতিতে প্রায় কি একই রকম, এগুলোকে বলা হয় কি সরল টিস্যু। সরল টিস্যু আবার তিন প্রকার। একটা আছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা। দুই নাম্বার কোলেনকাইমা, কোলেনকাইমা
কাইমা এবং 3 নাম্বার স্ক্লেরেন কাইমা, স্ক্লেরেন কাইমা। ওকে, এটা হচ্ছে কি অনুসারে আমাদের সরল টিস্যু কয় প্রকার? 3 প্রকার। এবারে আমরা যাচ্ছি জটিল টিস্যু। জটিল টিস্যু, এই জটিল টিস্যুকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের কি জাইলেম, আর এটা হচ্ছে কি ফ্লোয়েম। জাইলেম আর এটা হচ্ছে কি ফ্লোয়েম। এটা হচ্ছে কি জটিল টিস্যু। আর আমাদের 3 নাম্বার যে ইয়াটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি ক্ষরণকারী, ক্ষরণকারী অথবা নিঃস্রাবী টিস্যু, নিঃস্রাবী টিস্যু। এটাকে আবার 2 ভাগে ভাগ করা, একটা তরুক্ষীয়, তরুক্ষীয় আর এটা হচ্ছে গ্রন্থি। তাহলে আমরা বলতে পারি স্থায়ী টিস্যু কয় প্রকার? 3 প্রকার। কি সরল টিস্যু, জটিল টিস্যু আর একটা হচ্ছে আমাদের কি ক্ষরণকারী টিস্যু। যেখানে সরল টিস্যু আবার 3 প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু যারা দেখতে একই রকম নয়, যে সকল টিস্যুর কোষগুলো দেখবে জটিল টিস্যু। জটিল টিস্যু 2 প্রকার, একটা জাইলেম আর একটা হচ্ছে কি ফ্লোয়েম। আর ক্ষরণকারী যেখান থেকে কোষ থেকে কিছু খরিত হয়, যেমন তরুক্ষীয় থেকে আঠা বা নেকটার খরিত হয়, আর গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন এবং এনজাইম খরিত হয়। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটা করে ফেললাম। ওকে, এবার দেখো 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এ এবং বি এর মধ্যে পার্থক্য, অর্থাৎ আমাদের কি ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। এটা তোমাদের অবশ্যই পার্থক্যটা কিভাবে লিখতে হবে, কি দিলাম আমরা? পার্থক্য সবসময় ছক আকারে লিখবো। একদিকে লিখবো কি ভাজক টিস্যু, আর লিখবো কি স্থায়ী টিস্যু। দেখো ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু পার্থক্য যখন তুমি লিখতে যাবা, 1 নাম্বার পয়েন্টে তুমি সংজ্ঞা দিবা। তাহলে যে সকল কোষ বিভাজন ক্ষমতা সম্পন্ন, বিভাজন ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে। আর এরা হচ্ছে কি এদের কোষগুলো হচ্ছে কি বিভাজন ক্ষমতাহীন, ঠিক আছে। 2 নম্বরে এদের কোষ প্রাচীর পাতলা, কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ নির্মিত, কি সেলুলোজ নির্মিত। আর এদের কোষ প্রাচীর কি রে? কোষ প্রাচীর পুরু, এদের কোষ প্রাচীর পুরু এবং কিউটিনের আবরণ থাকে, কিউটিন থাকে। ওকে, এবার যদি আমরা যাই 3 নম্বরে, এদের কোষ গহ্বর থাকে না, আর এদের কোষ গহ্বর থাকে, ঠিক আছে। আমি শর্টকাট লিখতেছি, ওই পাশেরটা সবগুলো লিখতে অনেক সময় লাগবে, ঠিক আছে। কোষ গহ্বর থাকে না, কোষ গহ্বর থাকে। আন্তঃকোষীয় ফাঁক থাকে না, আন্তঃকোষীয় ফাঁক থাকে না, আর এদের ক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁক থাকে, ঠিক আছে। এবারে দেখি আমাদের 5 নম্বর পয়েন্টটা যদি আমরা বলি, এদের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়, আর এদের নিউক্লিয়াসটা কি হবে? নিউক্লিয়াস ছোট। আরেকটা দিতে পারো, এদের সাইটোপ্লাজম ঘন, সাইটোপ্লাজম ঘন, আর এদের সাইটোপ্লাজম কি সাইটোপ্লাজম পাতলা। এরকম করে আরো 2-4টা পয়েন্ট তুমি অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। সৃজনশীল পরীক্ষা যদি প্রশ্ন আসে ভাজক কোষ এবং ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য, এরকম করে দিয়ে আরো 2-4টা পয়েন্ট তুমি অ্যাড করে দিতে পারো। এবার আমরা আসি, এখন ওই যে বললাম ভাজক টিস্যুর কতগুলো ক্যাটাগরি ভিত্তিক ভাগ আছে। যেমন উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস আলোচনা করো, অবস্থান অনুসারে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস আলোচনা করো, কোষ বিভাজন অনুসারে প্রত্যেকটা একটু ডিটেইলস আমরা যদি পড়ি। প্রথমে আসি 4 নম্বর প্রশ্নটা। মাঝখানে কারেন্ট চলে যাওয়ার কারণে আমাদের ক্লাসটা একটু ইন্টারাপ্ট হইলো, আমরা আবার শুরু করি। সবকিছু চলে যাওয়াতে আমরা নতুন করে শুরু করব না, যেটুকু পড়াই ফেলছি ওটার পরে দেখো
আমরা এই পর্যন্ত পড়ে ফেলছিলাম যে এ এবং বি এর মধ্যে পার্থক্য। স্থায়ী টিস্যু আমরা আগেই বললাম, এ হচ্ছে কি, এটা হচ্ছে ভাজক টিস্যু এবং বি হচ্ছে আমাদের কি স্থায়ী টিস্যু। তো আমরা প্রথম তিনটা প্রশ্ন পড়ে ফেলছি। এ এর শ্রেণীবিন্যাস আলোচনা করো, বি এর শ্রেণীবিন্যাস আলোচনা করো এবং এ এবং বি এর মধ্যবর্তী পার্থক্য। আমরা এখন 4 নম্বর প্রশ্নটা পড়বো, উৎপত্তি অনুসারে এ এর শ্রেণীবিন্যাস আলোচনা করো। তো উৎপত্তি অনুসারে যদি বলতে চাই, উৎপত্তি অনুসারে যখন তোমাকে জাস্ট একটার কথা বলবে তখন তো আর একটা তুমি খালি জাস্ট ছক লিখে দিলে তোমাকে 3 মার্ক দিবে না, এজন্য একটু ব্যাখ্যা লিখতে হবে। উৎপত্তি অনুসারে আমাদের ভাজক টিস্যু কয় প্রকার? ভাজক টিস্যু 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কি কি? 1 নাম্বার হচ্ছে আমাদের প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু সম্পর্কে বলতে গেলে যে কথাটা বলতে হবে তোমার, যে মূল ও কাণ্ডের শীর্ষ দেশে অবস্থিত কোষ বিভাজন অঞ্চল যেখান থেকে পরবর্তী প্রাইমারি ভাজক টিস্যু সৃষ্টি হয়। প্রাইমারি ভাজক টিস্যু সৃষ্টি হয়, সেটাকেই আমরা বলতেছি কি প্রারম্ভিক ভাজক টিস্যু। ঠিক আছে। 2 নম্বরে আসি, প্রাইমারি। 2 নম্বর আসতেছে কি প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু আমরা এখানে কি ব্যাখ্যা দিব, যে সকল টিস্যুর কখন শুরু হয়? ভ্রূণ অবস্থাতেই সৃষ্টি হয়, তাদেরকেই বলতেছি আমরা কি প্রাইমারি। যে সকল ভাজক টিস্যু ভ্রূণ অবস্থাতেই সৃষ্টি হয়, ভ্রূণ অবস্থায় সৃষ্টি হয়, এটাকেই বলতেছি আমরা কি প্রাইমারি ভাজক টিস্যু। এবারে 3 নাম্বার পয়েন্ট আমরা কি লিখবো? 3 নাম্বার পয়েন্টে লিখবো হচ্ছে আমরা হচ্ছে কি সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু মনে রাখবা, যে সকল ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো? সেকেন্ডারি ভাজক টিস্যু বলবো। সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। ঠিক আছে, এইভাবে তুমি একটু ব্যাখ্যা সহকারে লিখলে তোমাকে ফুল মার্ক দেওয়া হবে। এরপরে আমরা যাব আমাদের 5 নম্বর প্রশ্নটা, অবস্থান অনুসারে এ এর শ্রেণীবিন্যাস, মানে অবস্থান অনুসারে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। সেটা আমরা পড়ে ফেলবো কি অবস্থান অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। কয় প্রকার? এটাও 3 প্রকার। অবস্থান অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। 1 শীর্ষস্থ ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যু সম্পর্কে যদি বলতে চাই, এরা কি থাকে? মূল ও কাণ্ডের শীর্ষ ভাগে অবস্থান করে। ঠিক আছে, ধরো এটা যে একটা মুকুল হয়,
এই মুকুলের একদম শীর্ষের যে কোষগুলো আছে এটাকে বলতেছি আমরা শীর্ষস্থ ভাজক টিস্যু। ঠিক আছে, এবার যাব আমরা কি নিবেশিত বা ইন্টারক্যালারি। 2 নম্বরে যাচ্ছে আমরা কি নিবেশিত বা ইন্টারক্যালারি, নিবেশিত বা ইন্টারক্যালারি, ইন্টারক্যালারি রাখবা। নিবেশিত বা ইন্টারক্যালারি হচ্ছে দুটি স্থায়ী টিস্যুর মাঝে এটা অবস্থান করে, দুটি স্থায়ী টিস্যুর মাঝে অবস্থান করে। ঠিক আছে, নিবেশিত হচ্ছে ধরো এই জায়গায় যদি আমরা একটা পার্শ্ব মুকুল সৃষ্টি হয়, এই মুকুলের এই অংশটুকুতেই দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে কি ইন্টারক্যালারি। ঠিক আছে, ইন্টারক্যালারি। ওকে, ইন্টারক্যালারি। এবং সর্বশেষ যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 3 নম্বর পয়েন্টে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পার্শ্বীয় ভাজক টিস্যু বলা হচ্ছে। পার্শ্বীয় ভাজক টিস্যু আমাদের যেই লম্ব বরাবর স্থায়ী টিস্যুর ফাঁকে ফাঁকে লম্ব বরাবর অবস্থান করে, যাদের আবার কোথা থেকে তৈরি হয়েছে স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয়েছে, এদেরকে বলা হচ্ছে কি পার্শ্বীয়। তোমরা ব্যাখ্যাগুলা সুন্দর মতো করে বই থেকে লিখে দিবা। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা আমাদের যে বইয়ের পরের প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি যে কোষ বিভাজন অনুসারে এর শ্রেণীবিন্যাস। কোষ বিভাজন অনুসারে শ্রেণীবিন্যাস করলে 3 প্রকার। কয় প্রকার? কোষ বিভাজন। আমি জাস্ট খালি ব্যাখ্যাটা বলে দিচ্ছি, তোমরা বই থেকে লিখে নিবা। 1 নম্বর হচ্ছে মাস ভাজক টিস্যু। কি মাস ভাজক টিস্যু? মাস মানে কি ভর না? তোমরা মনে রাখবা এটা হচ্ছে এরকম যে কোষের ভাজক টিস্যুর কোষ বিভাজন কি হচ্ছে? কোষ বিভাজন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব তলে ঘটে। তাদেরকে বলা হচ্ছে তাকে কি বলা হচ্ছে? মাস ভাজক টিস্যু বলে। মাস ভাজক টিস্যু বলে। মাস ভাজক টিস্যু বলে। ঠিক আছে, এখন এই মাস ভাজক টিস্যু কই পাওয়া যায় উদাহরণ 2 একটা পড়ে নিবা। উদাহরণ লিখলে মার্ক পাওয়া যায় ভালো। 2 নম্বরে আসি প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যু যদি আমরা বলতে চাই, প্লেট মানে হচ্ছে চ্যাপ্টা, অর্থাৎ এখানে শুধুমাত্র দুটি তলে বিভাজন ঘটে। কয়টা তলে? দুটি তলে কোষ বিভাজন ঘটে। কোষ বিভাজন ঘটে। সেম এখানে তোমরা কি দিবা? একটা উদাহরণ দিবা, তাহলে দিলে ভালো হয়। উদাহরণ তোমরা বই থেকে দেখে নিও। এবং 3 নম্বরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি রিব ভাজক টিস্যু। রিব মানে কি বলতো? রিব মানে হচ্ছে পাঁজর, আমাদের যে বুকের পাঁজর এক তলে না, এদের কোষ বিভাজন একটি তলে হয়ে থাকে, একটি তলে ঘটে। ঠিক আছে, যেমন আমাদের উদাহরণ হিসেবে কি দিতে পারো? মজ্জা রশ্মি। ঠিক আছে, এইভাবে তোমরা এটা যদি এই ধরনের আসে যে কোষ বিভাজন অনুসারে কি করো ভাজক টিস্যুর কোষ বিভাজন, অবশ্যই এইভাবে প্রত্যেকটা লিখবা, একটু ব্যাখ্যা দিবা আর একটা করে উদাহরণ দিবা। এরপর আমরা যেটা আসছে লাস্ট কাজ অনুসারে কয় প্রকার? 3 প্রকার, সেটাও পড়ে নেই। কাজ অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি প্রোটোডান। মনে রাখবা ডান শব্দটা যেখানে আসবে, ওয়াও কি বিশ্রী চমকাচ্ছে। ঠিক আছে, ডান শব্দটা আসলে ডার্মিস বা ত্বক। তুমি এখানে কি লিখবা? যে সকল ভাজক টিস্যু
কোন একটা অঙ্গের উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ তৈরি করে তাকেই বলা হচ্ছে কি প্রোটোডার্ম। 2 নম্বরে আমরা যদি আসি সেটা হচ্ছে কি গ্রাউন্ড। গ্রাউন্ড গ্রাউন্ড কিছু মনে রাখবা, প্রোটোডার্ম এবং ভাস্কুলার বান্ডল বাদ দিয়ে একটা উদ্ভিদের ভিতরে এখানে ভিতরে যদি ভাস্কুলার বান্ডল থাকে আর বাইরে যদি আমার ত্বক থাকে, এটা ছাড়া ভিতরের সমস্ত অংশগুলো হচ্ছে আমাদের কি গ্রাউন্ড টিস্যু বা ভিত্তি টিস্যু। এবং 3 নম্বর পয়েন্ট আমরা চাচ্ছি সেটা হচ্ছে কি প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম আর প্রোক্যাম্বিয়াম বলতে বোঝাচ্ছে যারা উদ্ভিদের পরিবহনে অংশগ্রহণ করে, যেমন জাইলেম এবং ফ্লেম। তাহলে একটা করে ব্যাখ্যা দিবা, আমি বেশি লিখলে তোমাদের ক্লাস বড় হয়ে যাবে, এই জন্য লিখতেছি না। এবার দেখো আমাদের একটা টাইপ শেষ, আমাদের এই 1 টাইপ ভাজক টিস্যুর প্রকারভেদ শেষ। এই একটা টাইপ করলাম, এরপর যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের কি প্রশ্ন, টাইপ নাম্বার 2 ভাস্কুলার বান্ডল। দেখো উদ্দীপক তোমাকে 2 ভাবে দিতে পারে, একদম ব্যাখ্যা করে দিতে পারে, অথবা তোমাকে একটা ছবি দিয়েও উদ্দীপক দিতে পারে। দেখো লেখা আছে উদ্ভিদে এক ধরনের টিস্যু তন্ত্র আছে যা খাদ্য কাঁচামাল এই দ্বারা প্রকাশ করছে এবং তৈরিকৃত খাদ্য পরিবহন করে। মনে রাখবা খাদ্য তৈরির জন্য যে কাঁচামাল পরিবহন করে সেটা হচ্ছে কি জাইলেম, আর তৈরিকৃত খাদ্য পরিবহন করে যে সেটা হচ্ছে কি ফ্লোয়েম। তাই আমরা বলতে পারি এ হচ্ছে জাইলেম আর বি দ্বারা আমরা কাকে ইন্ডিকেট করছি ফ্লোয়েম। সেম এ হচ্ছে আমাদের জাইলেম আর বি হচ্ছে কি ফ্লোয়েম। দেখো এর একটা প্রশ্ন বলছে এ এবং বি এর অবস্থান ভিত্তিক শ্রেণীবিন্যাস চিত্র সহ বর্ণনা করো। 100% একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই একটা পড়লেই যথেষ্ট গ নাম্বারের জন্য। এ এবং বি এর অবস্থান ভিত্তিক শ্রেণীবিন্যাস বর্ণনা করো। তাহলে আসি এ এবং বি এর অবস্থান ভিত্তিক। তাহলে এ হলো কি, তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের এ হলো কি জাইলেম এবং বি হলো কি ফ্লোয়েম। এবং জাইলেম এবং ফ্লোয়েমের অবস্থান ভিত্তিক শ্রেণীবিন্যাসে ভাগ করলে আমরা ভাস্কুলার বান্ডলকে কয় ভাগে ভাগ করি 3 ভাগে। কি বললাম, এ এবং বি এর অবস্থানের উপর ভিত্তি করে, এ ও বি এর অবস্থানের উপর ভিত্তি করে ভাস্কুলার বান্ডল ভাস্কুলার টিস্যুতন্ত্র কয় প্রকার 3 প্রকার। কয় প্রকার 3 প্রকার। 1 নাম্বারটা আসে আমরা সংযুক্ত। ঠিক আছে, আমি ব্যাখ্যা দিচ্ছি না, তোমাদের জাস্ট এমনি বুঝায় লিখে দিচ্ছি, তোমরা এবার লিখবা সংযুক্ত। তাহলে কি হলো, যেখানে জাইলেম এবং ফ্লোয়েম একই সাথে অবস্থান করে তাকেই বলা হচ্ছে কি সংযুক্ত। সংযুক্তটাকে আবার 2 ভাগে ভাগ করেছে। কয় ভাগে ভাগ করেছে 2 ভাগে। একটা হচ্ছে কি সমপার্শ্বীয় আর এটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয়। কারণ সমপার্শ্বীয়টা আমরা কিভাবে ব্যাখ্যা দিব, যে সমপার্শ্বীয় যখন আমাদের জাইলেম এবং ফ্লোয়েম একই দিকে অবস্থান করে তখন সমপার্শ্বীয়। আর সমদ্বিপার্শ্বীয় বলতেছে যে যেখানে 2 দিকে জাইলেম মাঝে ফ্লোয়েম, অথবা 2 দিকে ফ্লোয়েম মাঝে জাইলেম অবস্থান করে তাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়টা আবার 2 প্রকার, এটা সংযুক্ত না বলে আমরা বলি মুক্ত, আর এটা হচ্ছে কি বদ্ধ। ঠিক আছে, একটা যে মুক্ত আর একটা হচ্ছে কি বদ্ধ। তোমাকে অবশ্যই চিত্র অঙ্কন করতেই হবে। দেখো যখন জাইলেম এবং ফ্লোয়েম একসাথে অবস্থান করবে এবং তাদের মাঝে কি থাকবে ক্যাম্বিয়াম থাকবে, প্রোক্যাম্বিয়াম থাকবে। তাহলে এইদিকে আমরা জাইলেম দ্বারা ইন্ডিকেট করছি আর এইদিকে আমরা কি ফ্লোয়েম ইন্ডিকেট করছি। এটা হচ্ছে কি জাইলেম আর এটা হচ্ছে কি ফ্লোয়েম। যখন জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে কি থাকবে কোনো ক্যাম্বিয়াম থাকবে, তখন তাকে বলা হয় কি মুক্ত সমপার্শ্বীয়। তখন তাকে কি বলা হয় মুক্ত সমপার্শ্বীয়। আর বদ্ধ সমপার্শ্বীয় কি বলতেছি, যখন জাইলেম ফ্লোয়েম একসাথে থাকবে কিন্তু তাদের মাঝে কোনো ক্যাম্বিয়াম থাকবে না। এদিকে জাইলেম আছে আর এদিকে কি আছে ফ্লোয়েম আছে, এদিকে জাইলেম এবং ফ্লোয়েম এবং এর মাঝে কোনো কি নাই আমাদের ক্যাম্বিয়াম নাই। সুতরাং এটাকে বলতেছি আমরা কি বদ্ধ সমপার্শ্বীয়। উদাহরণ তুমি লিখে দিতে পারো, না দিলেও চলবে। এবার দেখো সমদ্বিপার্শ্বীয় আমরা কাকে বলছি, সমদ্বিপার্শ্বীয় বলছি যাদের 2 দিকে থাকে জাইলেম এবং মাঝখানে থাকে কি ফ্লোয়েম। এটা হচ্ছে জাইলেম, এটা হইলো কি জাইলেম আর মাঝখানে আছে ফ্লোয়েম। অথবা উল্টাটা হইতে পারে,
দুই দিকে আছে আমার কি ফ্লোয়েম, এবং মাঝখানে আছে কি জাইলেম। এটা হচ্ছে জাইলেম, আর এটা ফ্লোয়েম, এটাও ফ্লোয়েম। অথবা এরকম হইতে পারে দুই দিকে হচ্ছে জাইলেম, এদিকেও জাইলেম, আর মাঝে আছে কি ফ্লোয়েম। এবং মনে রাখবা সমদ্বিপার্শ্বীয়তে সর্বদাই মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। মাঝখানে কি থাকে? ক্যাম্বিয়াম থাকে। মাঝে কি থাকে? ক্যাম্বিয়াম থাকে। আর ক্যাম্বিয়াম থাকা মানে কি সে সর্বদা মুক্ত। সমদ্বিপার্শ্বীয়গুলো কি সর্বদা মুক্ত। এবারে আমরা 2 নম্বর ক্যাটাগরিটা আসি। সেই 2 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে আমাদের কি 2 নম্বর ক্যাটাগরি অরিয়। কি হয়? অরিয়। যখন আমাদের ভাস্কুলার বান্ডলটা একটা ব্যাসার্ধে অবস্থান করবে আলাদা আলাদা করে, ধরো একটা জাইলেম, তো একটা আমাদের ফ্লোয়েম, একটা জাইলেম আরেকটা আমাদের ফ্লোয়েম, একটা জাইলেম আরেকটা ফ্লোয়েম, একটা জাইলেম এবার একটা কি ফ্লোয়েম, একই ব্যাসার্ধে এইভাবে বৃত্তাকারে সাজানো থাকে, তখন সেটাকে বলা হয় কি অরিয়। এটা শুধুমাত্র কোথায় পাওয়া যায়? উদ্ভিদের মূলে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মূলে। এবং 3 নাম্বার যে ক্যাটাগরিটা আছে সেটাকে আমরা যদি আলাদা করে ব্যাখ্যা দিই, 3 নাম্বার ক্যাটাগরি সেটা হচ্ছে কেন্দ্রিক। কেন্দ্রিক। এবং কেন্দ্রিককে আবার 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের কি হেড্রোসেন্ট্রিক, হেড্রোসেন্ট্রিক, এবং আরেকটা হচ্ছে আমাদের কি লেপ্টোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। মনে রাখতে হবে যখন হেড্রো মানে কি জল, জল দিয়ে জাইলেম মনে রাখবা, জতে জাইলেম, যখন তার কেন্দ্রে থাকবে জাইলেম এবং তাকে আবৃত করে থাকবে ফ্লোয়েম, তখন সেটাকে বলতেছি আমরা হেড্রোসেন্ট্রিক। তাহলে ভিতরে হচ্ছে কি জাইলেম আর বাইরে ফ্লোয়েম, তাকে বলতেছি আমরা হেড্রোসেন্ট্রিক। আর আমাদের যখন কি হবে লেপ্টোসেন্ট্রিক, কেন্দ্রে থাকবে ফ্লোয়েম আর বাইরে থাকবে কে জাইলেম, তখন সেটাকে বলতেছি আমরা কি লেপ্টোসেন্ট্রিক। এখানে জাইলেম ভিতরে আর জাইলেমকে কেন্দ্র করে আছে কে ফ্লোয়েম। ঠিক আছে? সৃজনশীল পরীক্ষায় আসলে তুমি একটু ব্যাখ্যা আর চিত্র তোমাকে মাস্ট দিতেই হবে। এখন আমরা প্রশ্নটাতে যাই। 2 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ এবং অস্তিত্ব রক্ষাতে এ হবে বি এর তাৎপর্য ব্যাখ্যা করো, অর্থাৎ জাইলেম ফ্লোয়েমের তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে? এখন দেখো 3 নম্বর প্রশ্নটা বলছে উদ্দীপকের এ এবং বি এর সমন্বয়ে টিস্যুতন্ত্রের জৈবিক গুরুত্ব আলোচনা করো। 2টা প্রশ্নের উত্তরই কিন্তু সেম, অর্থাৎ আমাদের পরিবহন টিস্যুর গুরুত্ব। তাহলে দেখো আমরা এটাকে এভাবে বলতে পারি না, একটা উদাহরণ দিয়ে দেখাইতে পারি। জাস্ট আমি লিখে দিচ্ছি না, জাস্ট তুমি বুঝো। এই যে দেখো এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদের সবুজ অংশ ধরো এটা একটা পাতা। ঠিক আছে? এই পাতায় খাদ্য তৈরির জন্য আমাদের কাঁচামাল হচ্ছে কি, খাদ্য তৈরির কাঁচামাল হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে কি পানি। যেখানে কার্বন ডাই অক্সাইড সে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে, কোথা থেকে গ্রহণ করে? বায়ুমণ্ডল। পানিটা সে কই থেকে পায়? এর তার মুখ নাই, তো বৃষ্টি পড়তেছে হাঁ করলাম আর পানি পড়ে গেল, এমন তো না। পানিটা সে কই থেকে পাচ্ছে? সে পানি পাচ্ছে মাটি থেকে মূলের সাহায্যে। এখন বলছে এই যে মাটি থেকে আমাদের পানিকে পাতায় পর্যন্ত পরিবহন করার জন্য যে পরিবহনশীলতা আছে তার নাম হচ্ছে কি জাইলেম। তাহলে তোমরা এইভাবে লিখবা, যখন এরকম করে আসবে তখন তুমি লিখবা জাইলেমের গুরুত্ব, জাইলেমের গুরুত্ব। এবার 2টা পয়েন্টে লিখবা জাইলেমের গুরুত্ব। তারপর কি দিবা যে যেহেতু উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কি দরকার? কার্বন ডাই অক্সাইড এবং পানি দরকার। যেখানে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে প্রবেশ করে, কিন্তু পানি ওই মাটি হতে মূলের সাহায্যে পরিবহন করে নিয়ে যাইতে হবে কোথায়? পাতায়। আর এইটাকে পরিবহন করে কে? জাইলেম। জাইলেম কি করতেছে? পানির সাথে সাথে কিছু খনিজ পুষ্টিও কিন্তু পরিবহন করতেছে। সুতরাং উদ্ভিদের খাদ্য তৈরির জন্য যে প্রয়োজনীয় কাঁচামাল সেটা পরিবহন করে কে? জাইলেম। যদি জাইলেম না থাকতো তাহলে খাদ্য তৈরির কাঁচামাল উদ্ভিদের পাতায় পৌঁছাইতো না, সুতরাং খাদ্য তৈরিও হইতো না। ঠিক একই ভাবে যখন এই জায়গায় আমাদের খাদ্য তৈরি হয়ে গেল, কোথায়? এখানে যখন আমাদের খাদ্য তৈরি হয়ে গেল C6H12O6, এই শর্করা জাতীয় খাদ্যকে উদ্ভিদের সমস্ত অংশে পৌঁছানোর দায়িত্ব কার? সমস্ত অংশে পৌঁছানোর দায়িত্ব কার? ফ্লোয়েম। কার? ফ্লোয়েম। মনে রাখবা
জতে হচ্ছে জল, আর জল পরিবহন করে কি জাইলেম, আর খাদ্যের ইংরেজি কি রে ফুড, ফুড পরিবহন করে কি ফ্লোয়েম। তাহলে খাদ্য তৈরি হয়েছে ঠিক হয়, কিন্তু উদ্ভিদের সমস্ত অংশে পৌঁছানোর দায়িত্ব কার? ফ্লোয়েম। যদি ফ্লোয়েম না থাকতো তাহলে উদ্ভিদের সমস্ত অংশে পৌঁছাইতো না, ফলে কোষের ভিতরে শক্তি উৎপন্ন হতো না, কোষ নিস্তেজ হয়ে একবার উদ্ভিদ মারা যাবে। সুতরাং বলা যায় যে উদ্ভিদের পরিবহনের জন্য, হোক সেটা খাদ্য তৈরির কাঁচামাল অথবা উৎপাদিত খাদ্য পরিবহনের জন্য, অবশ্যই এ বি অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের গুরুত্ব কি অপরিসীম বা মারাত্মক। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এবার যাও আমরা পরে যে জিনিসটা পাচ্ছি, এই যে ঘ নাম্বার, এ এবং বি এর পারস্পরিক অবস্থানের ভিত্তিতে ভাস্কুলার টিস্যু তন্ত্র বৈচিত্র্যপূর্ণ হয়। তার মানে কি এটা একের মতোই না, এটা 4 নাম্বারটা আছে এক এর অনুরূপ, এক এর অনুরূপ। খালি একটু ব্যাখ্যাটা তোমরা নিজের মতো করে দিবা। ওকে, তাহলে আমাদের দুইটা টাইপ শেষ, টাইপ 2 শেষ। এবার টাইপ 3, মূল এবং কাণ্ডের অন্তর্গঠন। এখানে বলছে যে এখানে দেখা যাচ্ছে ভাস্কুলার বান্ডল, এটা ভাজক টিস্যু দিছে, সরি ভাস্কুলার বান্ডল এটা হচ্ছে ভাজক টিস্যুর গঠন পি। তাহলে পি এর শ্রেণীবিন্যাস রেখাচিত্রের মাধ্যমে দেওয়া, যেটা আমরা আগেই পড়ে ফেলছি। ঠিক আছে, এবার দেখো এক্স কে আমাদের জাইলেম আর ওয়াই হচ্ছে কি ফ্লোয়েম। বলছে এক্স এবং ওয়াই এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে জাইলেম ফ্লোয়েমের পার্থক্য আমরা পড়ে ফেলছি। উদ্দীপকের এক্স এবং ওয়াই এর ভিত্তিতে উদ্দীপকের কিউ দ্বারা নির্দেশিত টিস্যু বিভিন্ন ধরনের হয়, বিশ্লেষণ করো, সেটা আমরা পড়ে ফেলছি। যুক্তির মাধ্যমে প্রমাণ করো উদ্দীপকের আর এটা না করলেও চলবে, মেইন পড়া দরকার আমার এই টাইপটা। টাইপ 4, মূল ও কাণ্ডের অন্তর্গঠন। ঠিক আছে, তাহলে এখানে আমি দুইটা উদ্দীপক দিছি, তোমাকে চিত্রের মাধ্যমে দিতে পারে, সমস্যা নাই। দৃশ্যকল্প 1 বলছে শিক্ষক জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে একটি উদ্ভিদের দুটি অংশের অন্তর্গঠন দেখাইলেন, দুটি অংশের অন্তর্গঠন দেখালেন, যেখানে ছাত্রদের দেখালেন একটি অংশের বহির্ত্বকে এককোষী রোম বিদ্যমান, অপরটিতে রোম নেই। তাহলে মনে রাখবা কাদের রোম থাকে? মূলে মূল রোম থাকে। তাহলে রোম থাকে কোথায়? মূল। আর মূল রোম থাকে না কোথায়? কাণ্ড, বা কাণ্ডে কোনো কাণ্ড রোম থাকে না। তো একটা মূলকে নির্দেশ করছে আর এটাকে কাণ্ডকে নির্দেশ করছে। অথবা এরকম করে দিছে যে রাজিয়া ম্যাম বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাসে দুটি স্লাইড দেখালেন, একটা নমুনা পি যেখানে ভাস্কুলার বান্ডল অরিও। বলেন তো অরিও কোথায় পাওয়া যায়? অরিও ভাস্কুলার বান্ডল পাওয়া যায় কোথায়? মূলে। এবং 6 এর অধিক, 6 এর অধিক, যে মনে রাখবা যে অরিও যদি হয় এবং ভাস্কুলার বান্ডলের সংখ্যা যদি আমাদের 6 এর বেশি তাহলে একবীজপত্রী উদ্ভিদ, আর যদি 6 এর কম হয় তাহলে কি হবে? দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে 6 এর অধিক মানে এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল। তাহলে পি হচ্ছে কি? একবীজপত্রী উদ্ভিদের মূল। এবং নমুনা কিউ এ ভাস্কুলার বান্ডল সংযুক্ত, আর কিউ ভাস্কুলার বান্ডল এটা হচ্ছে কাদের? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। কাদের কাণ্ড? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। ঠিক আছে, তাহলে এবার দেখো আমাদের প্রশ্নগুলো কি আসছে। নমুনা পি এর অন্তর্গঠন বর্ণনা করো, পি এবং কিউ দ্বারা নির্দিষ্ট উদ্ভিদের অংশের অন্তর্গঠন আলোচনা করো এবং পার্থক্য লিখো। তাহলে উদ্দীপকের পি নমুনা, তাহলে পি নমুনা বলতে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, সরি মূলের অন্তর্গঠন, আমরা একটু পরে পড়বো, এই প্রশ্নগুলো পড়ে নেই। পি এবং কিউ দ্বারা নির্দেশিত উদ্ভিদাংশের পার্থক্য, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের মূল এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য লিখতে বলছে, তাই না? এবার দেখো সেম দৃশ্যকল্প 1 এর অঙ্গটির চিহ্ন 1 আর হচ্ছে কি এই জাস্ট সেম 4 আর 1 সেম। দৃশ্যকল্প 1 এর প্রথম এবং দ্বিতীয় অঙ্গটির অন্তর্গঠন অর্থাৎ মূল এবং কাণ্ডের, অর্থাৎ কি আমাদের 2 এবং 5 সেম। তাহলে আমরা 1 করে ফেললে 4 পড়া হয়ে যাবে, আবার 2 পড়লে আমাদের কি রে 5 পড়া হয়ে যাবে। এবং 3 নম্বর প্রশ্নটা, পি নমুনার ভাস্কুলার বান্ডল 5 এর কম হয় তাহলে তার অন্তর্গঠন সেম সেম সেম, সবই সেম। ঠিক আছে, আমরা প্রথমে আসি একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন, মূলের অন্তর্গঠন একটু ভালো করে বুঝবেন। মূলে সবসময় অরিও পাওয়া যায়, কারণ লেখা আছে ট্রিপল এম, মূলের অন্তর্গঠন। আচ্ছা এটা বাদ দিলাম, না লাগলেও চলবে। একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনে অরিও পাওয়া যায় এবং তাদের ভাস্কুলার বান্ডলের সংখ্যা বেশি, কত? 6 এর অধিক। আর যদি 6 এর কম হয় তাহলে সেটা আমরা কি বলবো? দ্বিবীজপত্রী উদ্ভিদের কথা বলবো। ওকে, এখন দেখো একবীজপত্রী উদ্ভিদ হোক আর দ্বিবীজপত্রী কাণ্ড হোক আর মূল হোক, যেটাই হোক আমাকে 4টা স্টেপে লিখতে হবে। 1 নম্বরে লিখবো আমরা এপিডার্মিস। কি লিখবো? এপিডার্মিস। তবে একটা কথা মনে রাখবা, যেহেতু মূল এদের এপিডার্মিস থাকে না, এদের থাকে কি এপিব্লেমা। এপিব্লেমা থাকে, কি থাকে? এপিব্লেমা। এদেরকে আমরা এপিডার্মিস নামে, এটাকে এপিব্লেমা মনে রাখতে হবে। এদের এপিব্লেমা,
এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। কি সারি? এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এরকম করে তোমরা এক সারি প্যারেনকাইমা। এবং যেহেতু আমাদের বলছে যে মূলে সবসময় কি থাকে? মূল রোম থাকে। এরকম করে তোমরা মূল রোম দিবা। এরকম করে কি দিবা? মূল রোম দিবা। মূল রোম দেওয়ার পরে আমাদের দুইটা ক্যাটাগরি, এখানে একটু ব্যাখ্যা লিখে দিবা। একবীজপত্রী উদ্ভিদের এপিব্লেমা এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এর বেশি কিছু লেখার দরকার নাই। এবার আমরা একটা ভাগ করব, সেটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যুকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা অন্তঃস্থলীয় অঞ্চল আর একটা বহিঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চল আর এটা হচ্ছে কি? অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয় অঞ্চল, ঠিক আছে। এখন দেখো বহিঃস্থলীয় অঞ্চল আর অন্তঃস্থলীয় অঞ্চল কি কি। বহিঃস্থলীয় অঞ্চল আমরা এগুলা এখন বুঝানোর সময় আমরা মনে রাখবো। বহিঃস্থলীয় অঞ্চল এখানে কি কি থাকে? এদের হাইপোডার্মিস থাকে না, এদের থাকে কর্টেক্স এবং হচ্ছে অন্তঃত্বক থাকে। কি থাকে? অন্তঃত্বক। নরমালি বহিঃস্থলীয় অঞ্চলে তিনটা অংশ থাকে, অধোত্বক, তারপরে হচ্ছে আমাদের কি কর্টেক্স এবং অন্তঃত্বক। তো এদের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে, এদের মধ্যে কোনো অধোত্বক থাকে না, ডিরেক্ট শুরু কি দিয়া? কর্টেক্স দিয়া। এবার তুমি গোল গোল করে কতগুলা প্যারেনকাইমা কোষের সারি দিবা, যাকে আমরা কি বলতেছি? কর্টেক্স। এভাবে গোল গোল করে কতগুলা প্যারেনকাইমা কোষের সারি দাও। হ্যাঁ, একটু সময় লাগবে ছবিটা আঁকতে, সুতরাং তোমরা দেখতে থাকো, নো প্রবলেম, চিল, প্যারা নাই। হ্যাঁ, এরকম করে এক সারি কতগুলা সারি প্যারেনকাইমা কোষের স্তর দিবা, যাকে বলতেছি আমরা কি? এটাকে বললাম আমরা কি রে? এপিব্লেমা। আর এটার নাম দিলাম কি? কর্টেক্স। আর এটা ছিল আমাদের কি? মূল রোম। মূল রোম। এবার কর্টেক্সের পরে আমরা কি লিখছি? কর্টেক্সের পরে আমরা এখানে কি পাবো? অন্তঃত্বক পাবো। অন্তঃত্বকটাও এরকম কতগুলা এক সারি কোলেনকাইমা বা স্ক্লেনকাইমা কোষ দ্বারা গঠিত, ঠিক আছে। এরপরে সারিগুলো এইভাবে তুমি মিলাই দিবা। বুঝছো কি? এখানে একটু ব্যাখ্যা দিতে পারো যে কোলেনকাইমা বা স্ক্লেনকাইমা এক কোষের সারি দ্বারা অন্তঃত্বক গঠিত। এবার চলে যাবো অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয় অঞ্চলে তিনটা অংশ পাওয়া যায়। কয়টা অংশ পাওয়া যায়? তিনটা অংশ পাওয়া যায়। এক নম্বরে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি? পরিচক্র। পরিচক্র বা পেরিসাইকেল। দুই নম্বরে পাবো আমরা মজ্জা। আর তিন নম্বরে পাবো আমরা কি? মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি, ঠিক আছে। পেরিসাইকেল তুমি কিভাবে আঁকবো? এইখানে একটা চক্রাকার একটা অংশ দিয়ে দিবা, এরকম করে এরকম করে এরকম করে, হ্যাঁ, এরকম করে এরকম করে দিয়ে দিবা, ঠিক আছে। এটা হচ্ছে কি? পেরিসাইকেল। দুই সারি, এটাও এক সারি কোলেনকাইমা বা স্ক্লেনকাইমা কোষ দ্বারা গঠিত, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে, এটা অন্তঃত্বক। এটা হচ্ছে কি রে? পরিচক্র বা পেরিসাইকেল। এখন আমি মজ্জা বা মজ্জারশ্মি আঁকার আগে একটা জিনিস এঁকে ফেলি, সেটা হচ্ছে কি? যে 3 নাম্বার পয়েন্টটা আছে দেখি, ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল, ঠিক আছে। ভাস্কুলার বান্ডল, এদের ভাস্কুলার বান্ডল কি হয়েছিল? অরিয়। মূলে সবসময় ভাস্কুলার বান্ডল কি হবে? অরিয়। এবং অরিয়তে এখানে যে বলছে জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম গুলা আবার দুই প্রকার আছে, একটা প্রোটোজাইলেম আর একটা আছে মেটাজাইলেম। মেটাজাইলেম গুলা গহ্বরটা আকারে বড় আর প্রোটোজাইলেমের গহ্বরগুলো আকারে ছোট। এজন্য মনে রাখবা, এখানে একটা মনে রাখবা ট্রিপল এম দিয়ে, মূলের মাঝে মেটাজাইলেম থাকে। মূলের মাঝে কি থাকে? মেটাজাইলেম। তাহলে দেখো মেটাজাইলেমের সংখ্যা অবশ্যই কি হতে হবে? যদি এককোষী একবীজপত্রী, তাহলে অবশ্যই এটাকে মনে রাখতে হবে 6 এর বেশি। আর যদি আমার দ্বিবীজপত্রী বলতে, তাহলে আমরা 5 এর কম দিব। 6 এর বেশি দিতে গেলে এরকম হবে, প্রথমে বড় আস্তে আস্তে ছোট, বড় আস্তে আস্তে ছোট, বড় আস্তে আস্তে ছোট, বড় আস্তে আস্তে ছোট। প্রোটোজাইলেম গুলা কেন্দ্রে থাকে, এটা হচ্ছে বাইরে থাকে মেটাজাইলেম, ঠিক আছে। 1 2 3 4 5 6, আর এখানে একটা আমি 7 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম করে। এবং এদের ফাঁকে ফাঁকে থাকে কে? আমাদের ফ্লোয়েম কোষ। এখানে ধরো ফ্লোয়েম, এখানে 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 ফ্লোয়েম। ওকে, এটা হচ্ছে কি? জাইলেম
আর এগুলো হচ্ছে কি ফ্লোয়েম। এবং আমাদের কি করতে হবে, মজ্জা এবং মজ্জা রশ্মি, এই কেন্দ্রের যে অংশটুকু আছে এইগুলো হচ্ছে মজ্জা, এই অংশটুকু হচ্ছে কি মজ্জা, এভাবে একটু আঁকে দিবা। আর দুইটা জাইলেম ফ্লোয়েমের মাঝখান থেকে যে অংশটুকু বের হয়ে আসে তাকে বলতেছি আমরা কি মজ্জা রশ্মি। এবারে মজ্জা মজ্জা রশ্মি দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে মজ্জা, আর এই দুইটা জাইলেম এবং ফ্লোয়েমের মাঝ থেকে যা বের হচ্ছে সেটাকে বলা হচ্ছে মজ্জা রশ্মি, ঠিক আছে। তাহলে পরীক্ষায় আসলে তুমি এভাবে ছবি আঁকবা, দেন এইভাবে তিনটা হেডলাইন বা চারটা পয়েন্ট, এপিব্লেমা, গ্রাউন্ড টিস্যু, এটাকে আমরা দুইটা ভাগ করবো, একটা যে বহিঃস্থলীয় অঞ্চল, একটা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল, আর হচ্ছে ভাস্কুলার বান্ডল অরিও কাদের ক্ষেত্রে মূলে। এখন এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের, যদি দ্বিবীজপত্রী করতাম জাস্ট এখানে জাইলেম ফ্লোয়েমের সংখ্যা কি করবো 5-এর থেকে কমায় দিও, অর্থাৎ এখানে আমি 7টা আঁকছি, তুই তখন 4টা আঁকবা, ঠিক আছে। এবার আসি আমরা আমাদের যে প্রশ্নটা আছে যে কি অংশটার হচ্ছে, ধরে একটা নতুন প্রশ্ন অ্যাড করে দিলাম, যে এখানে যে ছিল এই যে কিউ, কিউ কাণ্ডের অন্তর্গঠন, তাহলে কাণ্ডের অন্তর্গঠনটা পড়ে ফেলি, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, ঠিক আছে। এক্ষেত্রেও আমরা কি করবো, সেম আগের মতোই এক সাইডে ছবি আঁকবো আর এদিকে ব্যাখ্যা। এবার কাণ্ডের ক্ষেত্রে বলবো কি এপিডার্মিস, এদের এপিডার্মিস এরকম এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, তবে পার্থক্য কোথায়, এদের কাণ্ডরোম থাকে না এবং তার সাথে আমাদের এপিডার্মিসের উপরে কিউটিকলের একটা আবরণ থাকে, কি থাকে, কিউটিকলের একটা আবরণ থাকে, কিউটিকলের একটা কি থাকবে আবরণ, এটা হচ্ছে কি কিউটিকল, আর এটা হলো আমাদের কি এপিডার্মিস, এপিডার্মিস, ঠিক আছে, লেখা যাচ্ছে না, এপিডার্মিস শেষ। এবারে 2 নাম্বার আমরা কি লিখব, গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যুতে আমরা কি লিখব, ওই যে আগের মতো দুইটা স্টেপ, 1 নাম্বার বহিঃস্থলীয় অঞ্চল, বহিঃস্থলীয় অঞ্চল, আর 2 নাম্বার আমাদের কি অন্তঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চলে আমরা কি পাবো, এখানে অধোতক পাবো, অধোতক অথবা হাইপোডার্মিস, হাইপোডার্মিস, এবং ভিতরে পাবো আমরা কোনো অন্ততক পাবো না, কি পাবো কর্টেক্স পাবো, কি পাবো কর্টেক্স, কিন্তু এদের কোনো অন্ততক থাকে না। তাহলে হাইপোডার্মিস কি করবা, এরকম করে এটার নিচে এক সারি কোলেনকাইমা বা স্ক্লেনকাইমা কোষের এরকম একটা আবরণ থাকে, যাকে বলতেছি আমরা কি অধোতক, বা যেটাকে বলবো আমরা হাইপোডার্মিসও বলতে পারি। এরপরে এখানে আমাদের থাকবে কতগুলো কর্টেক্স, যে আগের মতোই গোলাকার কতগুলো কোষ দ্বারা আমরা কর্টেক্স গঠন করব, কি করব কর্টেক্স গঠন করব, ঠিক আছে। কর্টেক্স, এই কর্টেক্স গঠন করার পর আমরা পরের যে স্টেপটা সেটাতে চলে যাচ্ছি, এটা গেল কি বহিঃস্থলীয় অঞ্চল, তাহলে আমরা এটাকে বলতেছি কি কর্টেক্স, এবং বহিঃস্থলীয় অঞ্চলে দুইটাই পাচ্ছি, অধোতক আর কি কর্টেক্স। এবার অন্তঃস্থলীয় অঞ্চলে আমরা কি পাবো না, এখানে কোনো পরিচক্র পাবো না, শুধু পাবো মজ্জা এবং মজ্জা রশ্মি, কি মজ্জা, আর 2 নম্বরে পাবো মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি, এখানে কোনো পরিচক্র থাকবে না, এখানে কোনো অন্ততক থাকবে না। তাহলে মজ্জা মজ্জা রশ্মি পড়ানোর আগে আমরা 3 নাম্বার পয়েন্টটা দেখে ফেলি, সেটা হচ্ছে কি ভাস্কুলার বান্ডল, কি বললাম, ধরো ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল, ঠিক আছে, ভাস্কুলার বান্ডল। তাহলে 3 নম্বর পয়েন্টটা ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল হচ্ছে সংযুক্ত, সংযুক্ত, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম একসাথে সংযুক্ত থাকে, এবং মনে রাখবা এখানে জাইলেম প্রোটোজাইলেম গুলো থাকে কেন্দ্রের দিকে, মেটাজাইলেম গুলো থাকে বাইরের দিকে। তাহলে প্রোটোজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম
জাইলেম কেন্দ্রে, আর হচ্ছে কি মেটাজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম পরিধির দিকে থাকে। কোন দিকে? পরিধির দিকে। এবং মাথায় রাখতে হবে এরা একদম ওয়াই আকৃতির অংশ করে গঠন করে। এই ধরো একটা প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে আর মেটাজাইলেমটা পরিধির দিকে থাকে। এই তিনটা আছে। আর এর ফাঁকে ফাঁকে ধরো আমাদের কি আছে? ফ্লোয়েম, ফ্লোয়েম, ফ্লোয়েম। ঠিক আছে, সংযুক্ত অবস্থায় আছে। এবার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি, ওই যে বললাম মজ্জা, তারপর কেন্দ্রের যে অংশটুকু আছে সেটাই হচ্ছে কি মজ্জা। সেই অংশটা হচ্ছে কি মজ্জা। আর দুইটা জাইলেম ফ্লোয়েমের মাঝখান দিয়ে যেই জিনিসগুলো বের হয়ে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে কি মজ্জা রশ্মি। তাদেরকে আমরা কি বলতেছি? মজ্জা রশ্মি। আর বাকি যা আছে সব তো কর্টেক্স দ্বারা কি থাকবে? পূর্ণ থাকবে। কর্টেক্স দ্বারা এইভাবে আমরা আঁকে ফেলব। ওকে, ছবি আঁকতে একটু সময় লাগবে, সুতরাং সমস্যা নাই, বাট তুমি বুঝতে পারলে খুব ইজিলি করে ফেলতে হবে। ফুল মার্ক পাওয়া যায় আর কি। ফুল মার্ক পাওয়া যায়। ওকে, এই হলো আমাদের কি, এটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম এবং এটা হচ্ছে মজ্জা। আর এই যে দুই ইয়ার মাঝে মজ্জা রশ্মি। ওকে, তাহলে আমাদের সব টাইপ গুলা পড়া শেষ। এখন আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে আমাদের কতগুলা বোর্ড সলভ করা। দেখো আমি কিছু বোর্ড লিখে রাখছি। দিনাজপুর 2023 সালে একটা প্রশ্ন আসছে। দেখো এটা কি ভাজক টিস্যু, আর এটা দেখো অরিও ভাস্কুলার বান্ডল। বলছে কাজ এবং বিভাজনের উপর ভিত্তি করে, এর কাজের উপর ভিত্তি করে আমরা পড়ে ফেলছি আগেই ভাজক টিস্যু 3 প্রকার, এবং এই বিভাজনের উপর ভিত্তি করে ভাজক টিস্যু। কাজের উপর ভিত্তি করে প্রোটোডার্ম, গ্রাউন্ড আর ভাস্কুলার বা প্রোকেম্বিয়াম। আর বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে 3 প্রকার, মাস, তারপর হচ্ছে আমাদের কি মাস, প্লেট এবং রিব। পড়ে ফেলছি। বি নমুনার সাথে কুমড়া কাণ্ডের ভাস্কুলার বান্ডল, অর্থাৎ এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আর কুমড়া হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এদের মধ্যে পার্থক্য পড়ে ফেলবা। তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। কুমিল্লা বোর্ড 2023 সেম। এটা একটা ভাজক টিস্যু আর এক্স ওয়াই জাইলেম এবং ফ্লোয়েম। দেখো পি এর শ্রেণীবিন্যাস, ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস করো, পড়ে ফেলছি। চিত্র এক্স ওয়াই এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ, অর্থাৎ ভাজক টিস্যু এবং আমাদের কি জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মধ্যে পার্থক্য। এখন দেখো আমরা বরিশাল বোর্ড 2023 উদ্ভিদের বৃদ্ধিতে এক ধরনের টিস্যু ভূমিকা রাখে। এসব টিস্যু থেকে সৃষ্ট এক ধরনের টিস্যু তন্ত্র উদ্ভিদের পানি, খাদ্য এবং খনিজ লবণ পরিবহন করে। তুমি নিজেই বুঝতেছো, এক ধরনের টিস্যু বৃদ্ধিতে ভূমিকা রাখে মানে কি ভাজক টিস্যু, আর এসব টিস্যু থেকে সৃষ্ট এক ধরনের টিস্যু পানি, খাদ্য এবং খনিজ লবণ মানে কি, এটা কি ভাস্কুলার বান্ডলকে বুঝাইছে না? দেখো উপরে বর্ণিত টিস্যুর অবস্থান অনুসারে চিত্র সহ বর্ণনা করো। ওই যে অবস্থান অনুসারে শীর্ষস্থ, নিবেশিত আর হচ্ছে কি সেকেন্ডারি বা পার্শ্বীয়। উদ্দীপকের টিস্যুতন্ত্রে গঠনকারী টিস্যু সমূহের বিন্যাস বিভিন্ন উদ্ভিদে কি একই রকম? না, এটা মূলত বুঝেছে ভাস্কুলার বান্ডলের যে প্রকারভেদটা সেটাই। ঠিক আছে, ওইটা লিখে বলবা যে না বিভিন্ন উদ্ভিদে একই রকম না, একবীজপত্রী উদ্ভিদে একরকম, দ্বিবীজপত্রী উদ্ভিদে একরকম, কুমড়াতে একরকম, মূলে একরকম, তো হচ্ছে আমাদের কি কিছু কিছু উদ্ভিদে আরেক রকম। ব্যাখ্যা দিয়ে দিবা পার্থক্যটাই। এই প্রশ্নগুলাই বারবার আসতেছে। দেখো লেখা আছে উদ্দীপকের চিত্র 2 এর প্রদর্শিত এক্স এবং ওয়াই এর সংখ্যা 6 এর অধিক হলে এমন উদ্ভিদাংশের চিহ্নিত চিত্র অঙ্কন করো, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের মূলের। দেখো এটা আছে অরিও এবং কয়ের বেশি? 6 এর বেশি, এই জন্য এটাকে বলবো আমরা কি একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। আমরা আঁকে ফেলছি এক্স এবং ওয়াই এর অবস্থানের ভিত্তিতে। এক্স কি জাইলেম এবং ওয়াই ফ্লোয়েম। উদ্দীপকের এক দ্বারা নির্দেশিত টিস্যু বিভিন্ন রকমের হয়ে থাকে মানে কি, ওই যে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর অবস্থানের উপর ভিত্তিতে ভাস্কুলার বান্ডলের যে প্রকারভেদটা আছে, অর্থাৎ আমাদের প্রথমে যে সংযুক্ত, অরিও এবং কি কেন্দ্রিক। বারবার এই প্রশ্নগুলাই আসে। সিলেট বোর্ড 2022 একটা প্রশ্ন আসছে এ, বি এবং সি। এ হচ্ছে আমাদের কি, এ হচ্ছে আমাদের কি আমাদের যে কাজ অনুসারে বুঝেছে টিস্যুতন্ত্র গ্রাউন্ড, তাহলে এটা হচ্ছে আমাদের কোন টিস্যুতন্ত্র? প্রোটোডার্ম, প্রোটোডার্ম। ঠিক আছে, আর হচ্ছে এটা তো গ্রাউন্ড, আর বি হচ্ছে কি ভাস্কুলার। কারণ টিস্যুতন্ত্র কয় প্রকার? 3 প্রকার, ভাস্কুলার টিস্যুতন্ত্র। এখানে একটা প্রশ্ন আসছে, দেখো উপরিউক্ত এ এর অন্তর্ভুক্ত যে অংশটি
গ্যাসীয় বিনিময়ে ভূমিকা পালন করে তার চিত্র সহ শ্রেণীবিন্যাস বর্ণনা করো। তাহলে এটা একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন। আমি এইটা টাইপটা নবম অধ্যায়ের সাথে অ্যাড করছি, পত্ররন্ধ্র এবং পানি পত্ররন্ধ্র। তারপর আমি তোমাদের পড়ায় দিচ্ছি যে প্রথমে আসি পত্ররন্ধ্রের গঠন, তারপর তার শ্রেণীবিন্যাসটা পড়াবো। পত্ররন্ধ্রের গঠন, ঠিক আছে? মনে রাখতে হবে পত্ররন্ধ্র দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ দ্বারা গঠিত। দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ দ্বারা গঠিত। এই প্রত্যেকটা রক্ষী কোষের কেন্দ্রে থাকে একটা নিউক্লিয়াস, কেন্দ্রে থাকে একটা বড় নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস। এটা হচ্ছে কি নিউক্লিয়াস। এবং এর সাইডে থাকে বহু ক্লোরোপ্লাস্ট, বহু এরকম কি থাকে ক্লোরোপ্লাস্ট থাকে। এগুলা কি ক্লোরোপ্লাস্ট, এগুলা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট ছাড়াও এর ঘন সাইটোপ্লাজম থাকে। কি থাকে? ঘন সাইটোপ্লাজম থাকে। কি থাকে? ঘন সাইটোপ্লাজম, ঠিক আছে? এটা হচ্ছে কি সাইটোপ্লাজম। এবং এই কোষের চারদিকে কতগুলা বিভিন্ন আকার আকৃতির কোষ থাকে। কি থাকে? বিভিন্ন আকার আকৃতির কোষ থাকে, যাদেরকে আমরা কি বলতেছি? সহকারী কোষ। এটার নাম হচ্ছে সহকারী কোষ বা আমাদের সিনার্জিড কোষ। আর এই যে দুইটা রক্ষী কোষ দ্বারা আবদ্ধ যে ছিদ্রপথটা আছে, এই দুটি রক্ষী কোষ দ্বারা আবদ্ধ ছিদ্রপথটাকেই আমরা বলতেছি কি রে? পত্ররন্ধ্র। এটার নাম কি? পত্ররন্ধ্র। এবং তার নিচে একটা কি থাকে? বায়ু কুঠুরি থাকে। কি থাকে? বায়ু কুঠুরি। পরীক্ষায় আসলে এবার ছবি একবার একটু ব্যাখ্যা দিবা। পত্ররন্ধ্রের গঠন প্রথমে বলা, দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ দ্বারা গঠিত। প্রতিটি রক্ষী কোষের মধ্যে একটা নিউক্লিয়াস এবং বহু ক্লোরোপ্লাস্ট এবং ঘন সাইটোপ্লাজম থাকে। এবং আমাদের কার উপর এই যে রক্ষী কোষের চারদিকে কতগুলো বিভিন্ন আকার আকৃতির কোষ থাকে, যাদেরকে কি বলা হয়? সহকারী কোষ। এবং পত্ররন্ধ্রের নিচে একটা কি থাকে? বায়ু কুঠুরি থাকে। এটা গেল কি পত্ররন্ধ্রের গঠন। কিন্তু তোমার পরীক্ষায় চাইছে কি বলতো? পরীক্ষায় চাইছে যে অঙ্গটি গ্যাসীয় বিনিময় করে, মানে পত্ররন্ধ্র করে, তার চিত্র সহ শ্রেণীবিন্যাস বর্ণনা করতে বলছে। তাহলে পত্ররন্ধ্রের শ্রেণীবিন্যাস। তাহলে এবার আমরা আসি পত্ররন্ধ্রের শ্রেণীবিন্যাস। পত্ররন্ধ্রের শ্রেণীবিন্যাস। তাহলে দেখো আমরা আসি এখন পত্ররন্ধ্রের শ্রেণীবিন্যাস। পত্ররন্ধ্রের শ্রেণীবিন্যাসে পত্ররন্ধ্রের পাশে যে সহকারী কোষগুলো আছে তাদের উপর ভিত্তি করে অনেক বলে। প্রথমে আছে ডায়াসাইটিক। ডায়াসাইটিক, এই ডায়াসাইটিক বলতে বোঝাচ্ছে যে এখানে পত্ররন্ধ্রের চারদিকে দুইটা রক্ষী কোষ থাকে, বাট এই রক্ষী কোষগুলো পত্ররন্ধ্রের সাথে সমকোণে অবস্থান করে। তাহলে তুমি ব্যাখ্যাটা লিখে নিবা যে রক্ষী কোষের সাথে দুটি সহকারী কোষ, কয়টা? দুটি সহকারী কোষ, যারা রক্ষী কোষের সাথে সমকোণে অবস্থান করে। সমকোণে অবস্থান করে, ঠিক আছে? 2 নম্বরে আসি প্যারাসাইটিক। প্যারাসাইটিক বলতে এখানে আমাদের রক্ষী কোষের সাথে দুইটা সহকারী কোষ থাকে, বাট তারা রক্ষী কোষের সাথে কি হয়ে থাকে? সমান্তরালে অবস্থান। প্যারালাল থেকে আসছে সমান্তরাল। তোমরা ব্যাখ্যাটা লিখবা। দুটি রক্ষী কোষ দ্বারা কি আমাদের দুটি সহকারী কোষ দ্বারা রক্ষী কোষ আবৃত থাকে, এবং রক্ষী কোষ দুইটার সাথে সহকারী কোষ কিভাবে অবস্থান করে? সমান্তরালে অবস্থান করে। 3 নাম্বার যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি অ্যানিসোসাইটিক কথাটা হচ্ছে যে রক্ষী কোষের চারদিকে তিনটা আমাদের কি থাকে? তিনটা সহকারী কোষ আছে, তাকে বলেছে কি অ্যানিসোসাইটিক। এবার আসে আমরা টেট্রাসাইটিক। টেট্রা মানে কি? 4। এটা যে আমার রক্ষী কোষ হয়, এই রক্ষী কোষের চারদিকে আমার সহকারী কোষ আছে কয়টা? 4টা। সহকারী কোষ আছে কয়টা? 4টা। 1 2 3 4। এবার 5 নাম্বার আসি আমাদের অ্যামনোসাইটিক। অ্যামনোসাইটিক বলতেছে রক্ষী কোষের চারদিকে আমাদের সহকারী কোষগুলোর অবস্থান বোঝা যায় না। এবং লাস্ট হচ্ছে কি আমাদের অ্যাক্টিনোসাইটিক। কি? অ্যাক্টিনোসাইটিক। 6 নম্বরে যাচ্ছি আমরা
অ্যাক্টিনোসাইটিক। এক্ষেত্রে আমাদের রক্ষী কোষের চারদিকে সহকারী কোষগুলা রেডিয়ালে অর্থাৎ বৃত্তাকারে সাজানো থাকে, বৃত্তাকারে অবস্থান করে, এটাকেই বলতেছি আমরা অ্যাক্টিনোসাইটিক। তাহলে পত্ররন্ধ্রের শ্রেণীবিন্যাসটা যদি আমরা ভালো করে পড়ি, তোমরা ছবি দেখবা আর ব্যাখ্যাটা নিজেই লিখতে পারবা। ঠিক আছে, ডায়াসাইটিক মানে কি? ডায়া মানে দুই, দুটি রক্ষী কোষ থাকে বাট সমকোণে। প্যারাতেও রক্ষী কোষ থাকে কয়টা? দুটি রক্ষী কোষ বলতেছি, সহকারী কোষ থাকে দুইটা, তবে কিভাবে থাকে? প্যারালালি থাকে। অ্যানিসোতে কয়টা থাকে? তিনটি রক্ষী কোষ। তারপরে আছে টেট্রাতে কয়টা থাকে? চারটি সহকারী কোষ। আর এমনোতে যেটা বলা আছে এখানে সহকারী কোষ বুঝে যায় না। আর অ্যাক্টিনোতে অসংখ্য সহকারী কোষ থাকে বাট কিভাবে থাকে? রেডিয়ালি। ওকে, তাহলে এটা শেষ। আমরা পরে যে জিনিসটা আছে এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালে আসছে। এখানে দেখো ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডলের তিনটা ভাগ, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থিত। বুঝাইছে খ দিয়ে বুঝাইছে ভিন্ন ভিন্ন, তাহলে খ দিয়ে বুঝাচ্ছি আমরা কি? অরিয়। আর জাইলেম অথবা ফ্লোয়েম কেন্দ্রে অবস্থিত, তাহলে ওটাকে আমরা কেন্দ্রিক না? জাইলেম কেন্দ্রে থাকলে হেড্রোসেন্ট্রিক, আর ফ্লোয়েম কেন্দ্রে থাকলে লেপ্টোসেন্ট্রিক। তাহলে এইটা বাকি আছে কোনটা? সংযুক্ত। সংযুক্ত, তাহলে ক দ্বারা বুঝাইছে সংযুক্ত ভাস্কুলার বান্ডল, খ দ্বারা বুঝাইছে আমাদের অরিয়, আর গ দ্বারা দিয়ে বুঝাইছে কি রে? কেন্দ্রিক। তাহলে দেখো এখানে একটা প্রশ্ন আছে, উদ্ভিদের খ উদ্ভিদের যে অংশে পাওয়া যায় তার প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন। মানে কি? অরিয় সবসময় কোথায় পাওয়া যায়? মূলে। তাহলে মূলের অন্তর্গঠন তুমি লিখবা। আমরা আগেই পড়ে ফেলছি উদ্ভিদের ক এর চিত্র সহ শ্রেণীবিন্যাস। ক মানে কি? সংযুক্ত। সংযুক্ত কয় প্রকার? আমরা পড়ছি দুই প্রকার, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার দুই প্রকার, বদ্ধ এবং মুক্ত। সব পড়া আগের পড়া। আর ঢাকা বোর্ড 2021 দেখে নাও, এটা হচ্ছে একটা কি? ভাস্কুলার বান্ডলকে দেখেছে অবস্থানের ভিত্তিতে উদ্দীপকের 8 টিস্যুর প্রকারভেদ, মানে কি ভাস্কুলার বলতেছি বারবার, ভাজক টিস্যুর প্রকারভেদ। উদ্দীপকের নির্দেশিত 8 টিস্যুর কার্যকারিতা উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের ভূমিকা পালন। উদ্ভিদ ভাজক টিস্যু বিভাজিত হয় বলে তো উদ্ভিদ বৃদ্ধি পায় এবং কি রে? মোটা হয়। এটা তোমরা নিজেরাই ব্যাখ্যা লিখতে পারবা আশা করি, আর কোনো প্যারা নাই। রাজশাহী বোর্ড 2021, দেখো রাজশাহী বোর্ড 2021 যেটা আসছে সেটা হচ্ছে কি? রাজশাহী বোর্ড 2021 এটা এক্স এবং ওয়াই বলছে যে এক্স এবং ওয়াই এটা দ্বারা বোঝাচ্ছে সংযুক্ত তবে বদ্ধ। বদ্ধ সংযুক্তটা পাওয়া যায় সবসময় কত? কোন? এক বীজপত্রী উদ্ভিদ। তার মানে কি? বলছে যে উদ্দীপকের যে উদ্ভিদের অংশে পাওয়া যায় তার প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। মানে এক বীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, কারণ সংযুক্ত সবসময় কোথায় পাওয়া যায়? কাণ্ডে। আর যে দুইটা আছে আমাদের কি? মুক্ত। মুক্তটা পাওয়া যায় এক বীজপত্রীতে, এটা বদ্ধ। বদ্ধটা পাওয়া যায় এক বীজপত্রী উদ্ভিদে, আর মুক্তটা পাওয়া যায় কি? দ্বিবীজ। তাহলে এটা বদ্ধ এক বীজপত্রীতে পাওয়া যাচ্ছে, এক বীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। এবং এক্স এবং ওয়াই এর পারস্পরিক অবস্থানে উদ্ভিদ এবং উদ্ভিদের অঙ্গ শনাক্তকরণ গুরুত্বপূর্ণ, করে ফেলবা। এখন আমাদের দুই তিনটা জিনিস পড়তে হবে, যেটা হচ্ছে তোমাদের বইয়ে এটা সুন্দর করে আছে। এটা আমার নিজস্ব লেখা বই, যেটা তোমরা দেখে নিতে পারো, অথবা তোমাদের আমি পিডিএফ দিয়ে দিতে পারি অধ্যায়টা। হ্যাঁ, সমস্যা নাই। আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কি? একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের মধ্যে অন্তর্গঠনের পার্থক্য, এটা খুব ভালোভাবে পড়তে হবে। প্লাস আমাদের একবীজপত্রী উদ্ভিদের মূল এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। আর কি আছে? একবীজপত্রী উদ্ভিদের এইটাই। আর এখানে আছে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে পার্থক্য। এই দুইটা পার্থক্য তোমাদের বইয়ে দেওয়া আছে। এই পার্থক্যগুলো যদি তুমি পড়ে ফেলো, আশা করি তোমার আর কোনো প্যারা নাই। জাস্ট 5টা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ে যাও, তাও তোমার জন্য ইম্পর্টেন্ট। এই যে বিশেষ কতগুলো প্রশ্ন আমি একসাথে লিখে দিছি: একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য, এবং একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য। এই কয়েকটা প্রশ্ন পড়ে যাবা, আশা করি একটা প্রশ্ন কমন পাবা। তার সাথে কি করবা? ভাস্কুলার বান্ডল আর ভাজক টিস্যুর প্রকারভেদ গুলা পড়ে নিলেই যথেষ্ট। তবে 90% সম্ভাবনা এই যে কাণ্ড এবং মূলের অন্তর্গঠন থেকে আসার সম্ভাবনা 90%। ওকে, ধন্যবাদ সবাইকে। নেক্সট কোন একটা সহজ অধ্যায় নিয়ে প্রথমেই আমরা ক্লাস শুরু করে দিব।